আচ্ছা, আমরা আগের ক্লাসগুলো একটু রিভিশন দিই। আমরা তো HTML শেষ করছি। আর HTML এর ভিতর যে ট্যাগগুলো আমরা করছি এগুলো তো সবগুলাই আমাদের মনে আছে নাকি? যে হেডিং ট্যাগ, মডুলার প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কমেন্ট, অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে লিঙ্ক ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ অথবা এই ট্যাগ, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, অডিও ভিডিও কিভাবে আনতে হয় এটা শিখছি। ফেভিকন বলতে আমরা কোনটা বুঝি বলেন? ফেভিকন হচ্ছে কি এখানে যেমন একটা আইকন দেখতে পাচ্ছি, এটা কিভাবে নিয়ে আসবো আমরা, বুঝতে পারছেন? টেক্সট আমরা নিয়ে আসবো টাইটেলের ভিতরে। হ্যাঁ, আইকনটা কিভাবে নিয়ে আসবো এটা, তো এগুলো আমরা দেখছি। আবার হচ্ছে ইমোজি, সিম্বল, এন্টিটিস, এগুলো কিভাবে শো করতে হবে। HTML ব্লকস বলতে আমরা বলছি হচ্ছে কোনগুলা ডিসপ্লে ব্লক আর কোনগুলা ডিসপ্লে ইনলাইন। আর হচ্ছে লিস্ট বলতে লিস্ট দুই ভাবে করতে পারি আমরা, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আইফ্রেমের মাধ্যমে আমরা ইউটিউব ভিডিও, গুগল ম্যাপ নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে ফর্ম। হ্যাঁ, আচ্ছা, টেবিলের ভিতরে আমরা একটা বার ক্লাস দিয়েছিলাম, এটা তো এখন আজ পর্যন্ত আপনার মনে করা হয়নি। ওইটাই হচ্ছে আসল, বুঝতে পারছেন? যে ওইটা সব জায়গায় ইউজ হয়। আচ্ছা, এরপর আমরা সিএসএস এ আসি। সিএসএস এর ভিতরে আসলে আমরা কয়ভাবে সিএসএস করতে পারি? তিন ভাবে সিএসএস করতে পারি, সেটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। আর হচ্ছে সিএসএস সিলেক্টরের ভিতরে আমরা একটা সিএসএস এর একটা এইচটিএমএল ট্যাগ কে কয়ভাবে ধরতে পারি? ট্যাগ কে ধরতে পারি, তারপর হচ্ছে কি আইডি কে ধরতে পারি, ক্লাস কে ধরে আমরা কাজ করতে পারি, বুঝতে পারছেন? আর সিএসএস সিনট্যাক্স আমরা কিভাবে সিএসএস টা করব, যেমন আমরা যদি একটা নোটপ্যাড ওপেন করি, প্রথমে আমাদের সিলেক্টর ধরতে হবে। সিলেক্টরকে ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব এবং শেষ করব। এর ভিতরে আমাদের প্রথমে কি করতে হবে, প্রপার্টি গুলো দিতে হবে, প্রপার্টি। আর এরপরে একটা কোলন দিয়ে আমাদের ভ্যালু দিতে হবে। হ্যাঁ, সেমিকোলন দিয়ে আবার দ্বিতীয় যে প্রপার্টিটা থাকবে এটা আমরা দেব। এখানে যদি আমরা সেমিকোলনটা না দিই তাহলে দ্বিতীয় যে প্রপার্টিটা লিখবো এটা অনেক সময় কাজ করবে না, এজন্য আমাদের সেমিকোলন দিয়ে মাঝে শেষ করতে হবে। তো এরপর আমরা সিএসএস এর কমেন্ট করা শিখছি। কালার দিয়ে আমরা কালার দিই, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিই। এছাড়াও ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এগুলো আমরা দেখছি। তারপর হচ্ছে বর্ডার, আউটলাইন, মার্জিন, প্যাডিং, হাইট, উইডথ। বক্স মডেলের ভিতরে আমরা দেখছিলাম যে মার্জিনটা কোথায় কাজ করে, একটা বক্সের মার্জিনটা ভিতরে কাজ করে না বাইরে কাজ করে, তারপর প্যাডিংটা ভিতরে কাজ করে না বাইরে কাজ করে, এই জিনিসগুলো আমরা বক্স মডেলের ভিতরে দেখছিলাম। তো প্যাডিংটা কি বাইরে কাজ করে না ভিতরে কাজ করে? প্যাডিং বাইরে, প্যাডিংটা একটা বক্সের ভিতরে কাজ করে আর মার্জিনটা হচ্ছে বাইরে কাজ করে। আর টেক্সটের ভিতরে হচ্ছে টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডিউরেশন, টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মের ভিতরে আছে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, তারপর হচ্ছে টেক্সট এক্সপ্রেসিং, টেক্সট শ্যাডো। তারপর হচ্ছে আমরা গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় এটা শিখছি। ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফন্ট স্টাইল, তারপর হচ্ছে ফন্ট আসাম আইকন কিভাবে ইউজ করতে হয় এটা দেখছি আমরা। আর সিএসএস লিংকস এ আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ কিভাবে ডিজাইন করতে হবে এই জিনিসগুলো দেখছিলাম। হ্যাঁ, আমরা এই জিনিসটা দেখছি। কত নাম্বার ক্লাস আমার মনে নাই, তবে আমরা দেখছি। এই দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো অ্যাঙ্কর ট্যাগ। আমরা এই দেখেন, এগুলো অ্যাঙ্কর ট্যাগ না? অ্যাঙ্কর ট্যাগ কি ক্লাস দিয়ে আমরা কিভাবে ডিজাইন করছি এগুলো দেখছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে সিএসএস লিস্টকে আমরা কিভাবে ধরে ইউএল অথবা ওএল এলআই এ কিভাবে ধরে ডিজাইন করব, আবার ইউএল এলআই কে ধরে আমরা কিভাবে নেভিগেশন তৈরি করব এই জিনিসটা আমরা দেখছিলাম না? আচ্ছা, এই জিনিসটাতে আমি আসতেছি। তারপর হচ্ছে সিএসএস টেবিল, টেবিলকে কিভাবে ডিজাইন করব দেখছিলাম। সিএসএস ডিসপ্লের ভিতরে
আমরা জানি যে HTML এর ভিতরে কিছু কিছু ট্যাগ আছে ডিসপ্লে ব্লক, আবার কিছু কিছু ট্যাগ আছে ডিসপ্লে ইনলাইন। তো HTML এর ভিতরে HTML ট্যাগের ভিতরে কিছু কিছু ট্যাগ আছে ডিসপ্লে ব্লক, আর কিছু কিছু ট্যাগ আছে ডিসপ্লে ইনলাইন। তো অনেক সময় আমাদের দেখা যায় যে ডিসপ্লে ব্লক যে ট্যাগগুলো থাকে এগুলোকে ডিসপ্লে ইনলাইন করতে হয়। তো এর জন্য আমাদেরকে ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করে ডিসপ্লে ব্লক যদি থাকে আমরা ইনলাইন দিয়ে এটাকে ব্লক করতে পারি। আরেকটা বিষয় আছে ইনলাইন এবং ব্লক তো আমরা জানি, তবে আরেকটা প্রপার্টি আছে যে ডিসপ্লে ইনলাইন ব্লক ভ্যালু যেটা। তো ইনলাইন এবং ইনলাইন ব্লকের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, তবে ইনলাইন ব্লকের ভিতরে হাইট উইডথ কাজ করে, মার্জিন প্যাডিং কাজ করে। কিন্তু ইনলাইনের ভিতরে অনেক সময় দেখা যায় যে হাইট উইডথ কাজ করে না, আবার মার্জিন প্যাডিং কাজ করে না। এই জন্য কোনো সময় যদি না কাজ করে তাহলে আমরা তখন ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দেব। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাক্স উইথ ম্যাক্স হাইট। এই জিনিসটা আমরা যে সময় মিডিয়া কোয়েরি দেখবো ওই সময় দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে জেড ইন্ডেক্সটা আমরা দেখতে চাইছিলাম, তবে ওই সময় কাজ করে নাই। তো কোন সময় প্রজেক্ট করার সময় এই জিনিসটা আমাদের সামনে আসলে আমরা দেখবো। অবশ্যই এই জিনিসটা আমাদের প্রজেক্ট করার সময় সামনে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে নেভিগেশন। আচ্ছা, পজিশন। পজিশন বলতে আমরা পজিশন অ্যাবসলিউট রিলেটিভ এই জিনিসগুলো করছিলাম, মনে আছে? আর হচ্ছে আরো কয়েকটা ভ্যালু আছে। বাই ডিফল্ট যেটা থাকে ওটা হচ্ছে স্ট্যাটিক, এটা আপনাদের বলা হয় নাই। আর একটা পজিশন ভ্যালু আছে যেটা আমরা আস্তে আস্তে প্রজেক্ট করতে করতে বুঝবো, এটা হচ্ছে পজিশন ফিক্সড। এখানে আমরা যেখানে ফিক্সড করে দেব এখানে ফিক্সড অবস্থায় থাকবে, এটা আমরা প্রজেক্ট করার সময় সামনে চলে আসবে। আচ্ছা, নেভিগেশন তো পারেন নাকি? নেভিগেশন বলতে আমরা বোঝাচ্ছি, আমরা এই প্রজেক্টটা ব্রাউজারে লোড করি। এখানে দেখেন একটা নেভিগেশন দেখতে পারতেছি না, লোগো, হোম এবং তো আমরা সিএসএস দিয়ে কিভাবে এরকম একটা নেভিগেশন তৈরি করতে এটা আমরা দেখছিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে ওভারফ্লো, এটা আমরা করছিলাম। ওভারফ্লো হিডেন থাকে, অটো থাকে, তারপর হচ্ছে কি স্ক্রল থাকে। হ্যাঁ, আগের ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এখানে আমরা পজিশনের ইয়েগুলো দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে এখানে হচ্ছে ওভারফ্লো দেখতে পাচ্ছেন। আহ, আহ, এখানে ডিভের ধরেন হাইট উইডথ আছে 300 পিক্সেল 300 পিক্সেল। তো আমাদের টেক্সট কিন্তু বেশি, কিন্তু আমরা চাই যে এটার বাইরে যেন টেক্সট না দেয়। এইজন্য আমরা ওভারফ্লো যদি হিডেন করে দিই তাহলে কিছু দেখা যাবে না। এখানে ওভারফ্লো স্ক্রল করা আছে, আর ওভারফ্লো স্ক্রল থাকলে এখানে একটা স্লাইডে থাকে, এখানে একটা স্লাইডে থাকে। আর যদি ওভারফ্লো অটো দেন তাহলে শুধু এই পাশে স্লাইডে থাকে। এগুলো আমরা ক্লাস করছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফ্লোট দেখছিলাম। ফ্লোট আমরা দেখছিলাম, তো আপনি মনে হয় ক্লাসটা করেন না। আমরা যদি ক্লাস 15 দিই। আচ্ছা, এখানে ফ্লোটটা নাই, এর আগের ক্লাসে কি আছে? এই দেখেন এখানে কিন্তু আমরা ফ্লোট করছিলাম। এখানে div 2 আছে, div 3 আছে। তো অনেক সময় আমাদের দেখা যায় যে এই ফ্লোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের লাগবে আমাদের প্রজেক্টে। ফ্লোট দিয়ে div কিন্তু ডিসপ্লে ব্লক থাকে। হ্যাঁ, তো একটা div কিন্তু আরেকটা div এর নিচে চলে আসে, বুঝতে পারছেন? তো এটাকে আমরা ফ্লোট দিয়ে লেফট দিয়েছি, আর এটাকে আমরা ফ্লোট দিয়ে রাইট দিয়েছি, যার কারণে দুইটা দুই পাশে চলে গেছে, বুঝতে পারছেন? আর এখানে আর একটা বিষয় আছে, দেখেন আহ, এই দেখেন ডিপ 2 এর ভিতরে আমরা কি দিছি, উইডথ দিছি 25% আর হাইট দিছি 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর হচ্ছে ফ্লোট লেফট দিছি, এখানে একটা লেফট সাইডে চলে আসছে, বুঝতে পারছেন? আর ডিপ 3 এর ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি গ্রিন, আর হচ্ছে ফ্লোট রাইট দিছি। আমরা যদি এখানে ফ্লোট লেফট দিতাম তাহলে এটা কোথায় চলে আসতো, রেড এর পাশে চলে আসতো। নিচে নিচে আসবে না, এটা রেড এর পাশে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আহ, এখানে ওভারফ্লো নামে একটা কি ক্লাস দেওয়া আছে, আর এই দুইটা ডিভকে ওভারফ্লো নামে ক্লাস দিয়ে আমরা র‍্যাপ করছি। করছি মানে বুঝছেন, মানে এই ডিভের ভিতরে এই দুইটা ডিভ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন ওভারফ্লোর ভিতরে এই দুইটা। হ্যাঁ, আর ওভারফ্লোর ভিতরে কিছু প্রপার্টি লেখা আছে, যে ওভারফ্লো হিডেন নামে একটা সিএসএস প্রপার্টি লেখা আছে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যখন
আমরা কোনো জায়গায় ফ্লোট ইউজ করব তখন দেখা যায় যে একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্টের ভিতরে চলে আসে, বুঝতে পারছেন? তো এই জন্য নিচের কন্টেন্ট গুলো যাতে উপরে চলে না আসে এই জন্য আমরা ওভারফ্লো দিয়ে এটা ফিক্সড করি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে সিএসএস ব্লগস, এটার ডিসপ্লে প্রাইস সেম, এর জন্য আলাদা করে কিছু করা নেই। ব্লগস এর ভিতরেও আমরা বলেছি যে করানো হয় নাই, তবে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লগ এগুলো হচ্ছে সিএসএস ব্লগস। হ্যাঁ, আচ্ছা, এটা করানো হয় না। আর পিসোডো ক্লাসের ভিতরে আমরা অ্যাক্টিভ, ওভার, ফোকাস এগুলা করছি। তারপর হচ্ছে পিসোডো এলিমেন্টের ভিতরে আমরা বিফোর আফটার করছি, ফার্স্ট লেটার এগুলো আমরা করছি। আচ্ছা, আমরা দেখি 15 16টা কিনা নেই। আমরা এখান থেকে আচ্ছা 16 নাম্বার ক্লাসটা আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট লেটার এগুলা করা হয় না এখন। আচ্ছা, তো আমরা বিফোর আফটার করছি, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, মার্কার, তারপর সিলেকশন এগুলা দেখবো। তারপর হচ্ছে অভাসিটিটা দেখছি, কার্ড কিভাবে তৈরি করতে এটা দেখছি, ফর্ম দেখছি। হ্যাঁ, ফর্মটা দেখছি, ফর্মটা লাস্ট ক্লাসে আমরা করছি। দেখি ক্লাস নাম 15 তে, ক্লাস নাম 15 তে আমরা এখানে ফর্মটা দেখছি। হ্যাঁ, একটা ফর্মকে কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে নিচে বর্ডার দিতে হবে, বাকিগুলো বর্ডার সরাই দিয়ে শুধু নিচে দিতে হবে, আবার চারদিকে কিভাবে দিতে হবে, আবার সাবমিট বাটনকে কিভাবে ডিজাইন করতে হবে। আবার এখানে দেখেন যে ফর্মের ভিতরে ইনপুট, আবার আমরা কিন্তু ইনপুটকে ধরে নেই, ইনপুট যেটা টাইপ আছে সাবমিট শুধু ওইটাকে ধরছি। তো কিভাবে অ্যাট্রিবিউটকে ধরে ডিজাইন করতে হবে এটাও দেখছিলাম। এখানে কিভাবে একটা কার্ড তৈরি করতে হবে, কার্ডের ভিতরে ওভার এফেক্ট দেখছিলাম। হ্যাঁ, ওভার করলে কালার অন্যটা হয়ে যাবে, বক্স শ্যাডো চলে আসবে, অপেসিটি এক হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে যে টেক্সট শ্যাডোটা আছে এটা চলে যাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখছি আগের ক্লাসগুলোতে। হ্যাঁ, হ্যাঁ, এই ইমেজটা আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে আসার তো কথা। আপনি লোকেশন ঠিক দিয়েছেন কিনা দেখেন। আর যদি ইমেজটা না আসে, রাইট বাটন ক্লিক করে ওটা ইন্সপেক্টে ক্লিক করবেন। আর ইমেজের উপর যদি হোভার করেন তাহলে যদি এখানে ইমেজটা শো করে, মনে করুন যে ইমেজ লোড হয়েছে। আর যদি এখানে এরকম লেখা আসে যে কুড নট লোড ইমেজ, তাহলে মনে করুন যে আপনার ফাইল হাতে ঠিক আছে, অথবা ইমেজটা নাই আপনার ফাইল। বুঝতে পারছেন? এটা দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা একটু আগে দেখছিলাম যে আমরা কিভাবে সাবমিট বাটনকে অ্যাট্রিবিউটের মাধ্যমে ধরছিলাম, মানে এটার ইনপুটটা সাবমিট, আমরা এটাকে আলাদা করে ধরছিলাম। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। আর এটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে এটা আমরা আপনাদের HTML এও বলছি মনে হয়। সিএসএস এর ভিতরে যে কোডটা প্রায়োরিটি সবসময় বেশি থাকে, ওইটা সবসময় নিচে থাকে। নিচে যে বুঝেন নাই? যেমন এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট একবার লিখছি না, তো এখানে যদি আমরা এটার নিচে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই, তাহলে কিন্তু স্টার্টটার কাজ করবে না, সেন্টারটা কাজ করবে। কারণ হচ্ছে যেটা সবসময় নিচে থাকে এটার প্রায়োরিটি বেশি। বুঝতে পারছেন? তো দুইটা লেখা সেম, হ্যাঁ, দুইটার প্রপার্টি সেম হইলে, আর যদি ভ্যালুটা আলাদা আলাদা আর কি, যেমন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন টপ দিবেন, কিন্তু আপনি চাইতেছেন যে টপ থাকবে না, টপ বটম থাকবে। তো এই জন্য আপনি এখানে আসে চেঞ্জ করতে পারেন, অথবা নিচে, তবে এখানে আসে চেঞ্জ করাটাই বেটার। তবে এখানে আমরা এটা বোঝাচ্ছি যে যে সিএসএস প্রপার্টিটা সবার নিচে থাকে এটার মানে হ্যাঁ, এরকম। তবে প্রফেশনালি এভাবে করা হয় আর কি। এই জিনিসটা আমরা করছিলাম কোন সময় জানেন?
আমরা যে সময় এই প্রজেক্টটা করছিলাম তখন আমাদের এই জিনিসটা সামনে আসছিল যে কলেজ প্রজেক্টের ভিতরে আমরা এখানে কি করছি আমরা এখানে কি করছি একটা ক্লাস অ্যাড করে দিয়েছি সেকশনের ভিতরে বুঝতে পারছেন এখানে দেখেন এখানে শুধু একটা ক্লাস আছে সেট নামে একটা ক্লাস আছে যখন আমরা এখানে এই বাটনে ক্লিক করতেছি তখন আরেকটা ক্লাস আসছে কি ডার্ক তো তখন আমরা ডার্কের নিচে দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালার এটা করে দিয়েছি হ্যাঁ এই কোডগুলো কিন্তু সবার নিচে যদি দেখেন আমরা ভিউ ফেস সোর্সে যাই style.css এ ক্লিক করি এই দেখেন স্যাকের ভিতরে কার্ডের কালার ছিল এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট এফএফএ কিন্তু ডার্কের ভিতরে কার্ড যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করেছি তো এটা কিন্তু এখন কাজ করবে না যখন ডার্ক ক্লাসটা আসবে তখন এটা কাজ করবে নিচে আছে এটা বুঝতে পারছেন যদি এটা উপরে দিতেন তাহলে কিন্তু এটা কাজ করতো না এটা নিচে থাকার কারণে কাজ করতেছে বুঝতে পারছেন আচ্ছা তো আমরা কলেজের যে প্রজেক্টটা করছিলাম এটার ব্যাপারে একটু বলি এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা একটা কার্ড কিভাবে অ্যাড করতে শিখছি হ্যাঁ আবার বাটনকে কিভাবে ডিজাইন করতে সুন্দর করে কালার এটা সহজ লাগছে আমি করেছিলাম হয় এটা না এটা আচ্ছা এটার ভিতরে এটা তো বানাতে পারেন নাকি এটা বানাতে পারেন না এই জিনিসটা হচ্ছে বেসিক এই জিনিসটা প্রায় সব ওয়েবসাইটে থাকে এই জিনিসটা শিখতে হবে মাত্র যদি কোন প্রজেক্টে আচ্ছা এরকম একটা আমি আবার করাবো সমস্যা নেই আর হচ্ছে আমরা যে সময় সিএসএস প্রজেক্ট করব ওই সময় এই জিনিসটা আমরা আবার দেখতে পারবো আমরা সিএসএস এর সময় শেষ করব একটা ওয়েবসাইট তৈরি করব ওই সময় তো ওই সময় আমরা এরকম একটা প্রজেক্ট তৈরি করব সমস্যা নাই এই সময় শুধু এরকম শুধু হেডার সেকশন থাকবে এরকম না ওই সময় শুধু এখানে আমাদের ওয়েবসাইট শুধু এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমরা যে প্রজেক্টটা করব এখানে আমরা স্ক্রল করতে পারবো নিচে আরো কন্টেন্ট থাকবে বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে আমাদের সিএসএস প্রপার্টি গুলা কোনটা কোন প্রপার্টির কাজ কি এটা আমাদের জানা লাগবে বুঝতে পারছেন হ্যাঁ আরো কয়টা আছে যেমন এখানে কি এ কয়টা আছে হ্যাঁ তারপর হচ্ছে কি ইম্পর্টেন্টটা আমরা যে সময় বুটস্ট্র্যাপ করব ওই সময় আমরা বুঝতে পারবো ইম্পর্টেন্টের কাজ কি আর গ্রেডিয়েন্টটা দেখা হয়নি সিএসএস শ্যাডোটা দেখছি হ্যাঁ এটা আমরা দেখছি এটা আমরা প্রজেক্টে করতে দেখতে পারবো আমরা যদি আমি একটু আগে বলছিলাম না ফর্মের ভিতরে থাকে ইনপুট টাইপ টেক্সট হ্যাঁ ইনপুট টাইপ সাবমিট থাকে হ্যাঁ তো এখন আমরা ইনপুটকে ধরে যদি কোনো একটা ডিজাইন করি কিন্তু এটা সাবমিটের ভিতরে কিন্তু কাজ করে দেয় কারণ ওইটাও কি ইনপুট আমরা প্র্যাকটিক্যালি দেখি আমাদের এখানে করা আছে আমরা এই জিনিসটা করছিলাম আচ্ছা এখানে দেখেন আমরা এটা একটা ইনপুট এটা একটা ইনপুট এটা কিন্তু ইনপুট না এটা হচ্ছে টেক্সট এরিয়া বুঝতে পারছেন আর এটা হচ্ছে ইনপুট ইনপুটে সাবমিট টেক্সট ইমেল তো আমরা যদি ইনপুটকে ধরে ডিজাইন করি এখানে দেখেন ইনপুটকে ধরে ডিজাইন করা হচ্ছে না ফর্মের ভিতরে ইনপুটকে তো সবগুলো ইনপুটের ভিতরে এই কোডগুলো কাজ করবে না তো সাবমিটের ভিতরে কিন্তু এটা কাজ করবে কারণ সাবমিটটাও কিন্তু ইনপুট ইনপুট হ্যাঁ ইনপুট ট্যাগ সাবমিট তো এটা যেহেতু ইনপুট ট্যাগ এটার ভিতরে কিন্তু এটা কাজ করতেছে বুঝতে পারছেন তো এখানে আমরা কি করছি দেখেন ফর্মের ভিতরে যে ইনপুটটা থাকবে ওইটার শুধু ইনপুট থাকলে হবে না ওইটার টাইপ হতে হবে কি সাবমিট বুঝতে পারছেন তখনই আমাদের এই প্রপার্টিগুলো কাজ করবে তো এখানে আমরা কি করছি দেখেন আরেকটা কথা হচ্ছে এই কোডটা আমরা ইনপুটের নিচে লিখছি না হলে কিন্তু এটা কাজ করবে না বুঝতে পারছেন আচ্ছা এটা আমরা সাবলাইমে ওপেন করি আমরা হয়তো অনেকদিন প্র্যাকটিস না করার কারণে আগের ক্লাসগুলো ভুলে গেছি এইজন্য আমরা এই জিনিসগুলো দেখতেছি এটা সবারই হয় নতুন যারা শিখতে আসে সবারই এই সমস্যাটা হয় আচ্ছা তো ক্লাস 15 টেক্সট টেস্টিমেল অ্যাসেটস সিএসএস সেগুলো সিএসএস তো এখানে দেখেন আমরা কি করছি আমরা ফর্মের ভিতরে ইনপুটকে ধরছি না
আর হচ্ছে কি ইনপুটের ভিতরে যে সাবমিট আছে এটা আমরা কোথায় করছি, নিচে করছি। এটা যদি আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করি তাহলে কি হবে, তাহলে আমাদের ইনপুটের যে কোডগুলো আছে এগুলো এখানে কাজ করতেছে, বুঝতে পারছেন? তো এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ফর্ম এর ভিতরে যে ইনপুট আছে সাবমিট আছে এগুলোর বর্ডার নান করে দিছি প্রথমে। প্রথমে সেভ করি, ব্রাউজারতে রিলোড করি। প্রথমে বর্ডার নান করেছি, যে বর্ডারটা নিচে আসছে এটা নান করে দিছি। এরপরে কি হয়েছে, উইডথ 50 পিক্সেল করে দিছি। এখানে আমাদের উইডথ কত ছিল, 400 পিক্সেল ছিল, কিন্তু এখানে আমরা 50 পিক্সেল করে দিছি, বুঝতে পারছেন? তো উইডথ ছোট হয়ে গেছে। এরপর হচ্ছে মার্জিন লেফট 200 পিক্সেল, এদিক থেকে 200 পিক্সেল সরে আসছে। আর মার্জিন টপ 20 পিক্সেল, উপর থেকে 20 পিক্সেল সরে আসছে। তো এখন দেখেন আমরা যদি এটা উপরে করতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এটা কি কাজ করতো? আচ্ছা এটা কাজ করতেছে। আচ্ছা এটা কাজ করতেছে, তবে হ্যাঁ এটা কারণ হচ্ছে আলাদা, আমরা এখানে সাবমিট ধরে কাজ করছি, বুঝতে পারছেন? তবে ইনপুট থেকে সাবমিটটা আলাদা করার কারণে এখানে আমাদের এই ট্যাগের ভিতরে কিছু কিছু প্রপার্টি কাজ করে না। কোনগুলো কাজ করে না, যেগুলো আমরা এখানে রিরাইট করছি, মানে দ্বিতীয়বার লিখছি। যেমন উইডথটা এখানে 50 পিক্সেল করেছি, কিন্তু এখান থেকে আর উইডথটা কাজ করে না, দেখছেন? এটা কিন্তু ইয়ে হয়ে গেছে। আবার বর্ডার না, এখানে আমরা বর্ডার কত দিয়েছি, বর্ডার নাম ছিল, এখানেও বর্ডার নাম। আবার বর্ডার বটম 2 পিক্সেল সলিড, এটা কিন্তু উঠে গেছে এখানে বর্ডার নাম দেওয়ার কারণে, বুঝতে পারছেন? তো আবার মার্জিন লেফট ছিল 20 পিক্সেল, এখানে আমরা মার্জিন লেফট দিয়েছি 200 পিক্সেল, তো এটা এখান থেকে এটা উঠে গেছে। তো যেগুলা আমরা এখানে রিরাইট করছি এগুলো উঠে গেছে, আর বাকিগুলো কিন্তু কাজ করতেছে। যেমন কালার, এই কালারটা কিন্তু কাজ করতেছে, হ্যাঁ এই কালারটা কাজ করতেছে। আবার হাইটটা কিন্তু কাজ করতেছে, আবার ফন্ট ফ্যামিলিটাও কাজ করতেছে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু একটা ইনপুট, হ্যাঁ। তো এটা সবগুলোর ভিতরে ইনপুট দেওয়ার কারণে এটা সবগুলোর ভিতরে কাজ করতেছে, বুঝতে পারছেন? তো আমরা যেগুলো রিরাইট করে দিয়েছি ওইগুলাই শুধু ধরেন যে আমরা যে হাইট প্রপার্টি গুলো দিয়েছি ওইগুলাই কিন্তু কাজ করতেছে, মানে এগুলোর পরিবর্তে এগুলা কাজ করতেছে, বাকিগুলো ঠিকই এখানে থাকবে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এরপরে এখানে আমরা দেখি গ্রেডিয়েন্টটা দেখা হয় নাই, শ্যাডোটা দেখা হয়েছে, ট্রান্সফর্ম। এই শ্যাডো কিন্তু আমরা উপরে একটা দিয়েছি টেক্সট শ্যাডো, হ্যাঁ এটা কিন্তু টেক্সট শ্যাডো না, এটা হচ্ছে বক্স শ্যাডো। হ্যাঁ এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। এই দেখেন এখানে আমরা বক্স শ্যাডো, এই বক্স শ্যাডো কিন্তু আসতেছে। এখানে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু টেক্সট শ্যাডো, নেম টাইটেলের ভিতরে। আমরা যখন ওভার করতেছি টেক্সট শ্যাডোটা চলে যাইতেছে, বক্স শ্যাডোটা আসতেছে। আপনি ক্লাস নাম্বার 15টা দেখবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস। এখানে হোভার ইফেক্টটা দেওয়া আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা ট্রান্সফর্ম করা হয় না। তারপর হচ্ছে ট্রানজিশন করছি আমরা, যখন আমরা ট্রানজিশন করছি দেখবেন। আচ্ছা এখানে দেখেন ট্রানজিশনটা আমরা দেখব হচ্ছে কি কলেজ প্রজেক্টের ভিতরে। এখানে দেখেন আমরা যখন হোভার করতেছি তখন একটু স্মুথলি আসতেছে। এটা আমরা কিভাবে করছি মনে আছে? ট্রানজিশন দিয়েছিলাম আমরা এটা এর ভিতরে। এই দেখেন ট্রানজিশন 0.5 সেকেন্ড, এর জন্য আমরা যখন হোভার করতেছি একটু স্মুথলি আসতেছে। যখন আমরা এটা উঠিয়ে দিব তখন স্মুথলি আসতেছে, এটা সরাসরি চলে আসতেছে। ট্রানজিশনের কাজ হচ্ছে এটা, হ্যাঁ স্মুথলি হোভারের ক্ষেত্রে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যেটা দেখতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখন আমাদের করা হয় না, সেটা হচ্ছে সিএসএস গ্রিড। আমরা যখন সিএসএস দিয়ে কোনো প্রজেক্ট করব আমাদের গ্রিড অবশ্যই কাজে লাগবে, ভিডিও কোয়েরি অবশ্যই কাজে লাগবে। এই দুটো জিনিস আমরা আজকে ট্রাই করব, বুঝতে পারছেন? আচ্ছা এরপরে হচ্ছে অ্যানিমেশন আর হচ্ছে ট্রান্সফর্মটা আমরা দেখব মাঝখানের একটা ক্লাসে। আর উপরের এই জিনিসগুলো আমরা দেখব, হ্যাঁ। তো আশা করি দুইটা ক্লাসে হয়ে যাবে। আজকে যদি আমরা ভিডিও কোয়েরিটা দেখি, তারপর হচ্ছে নেক্সট দুইটা ক্লাসে আমরা সিএসএস শেষ করে আমরা প্রজেক্টে ঢুকতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা তো গ্রিডটা আমরা ট্রাই করবো যে শেষ করার। আচ্ছা
আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে আমরা HTML ট্যাগগুলা, HTML যে CSS এর প্রপার্টি গুলো আছে এগুলো কেন শিখতেছি? এগুলা ইউজ করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ? আহ, এখানে ধরেন যে কলেজ প্রজেক্টের ভিতরে একটা ওয়েবসাইটের একটা কার্ড দেখানো হয়েছে। এগুলা আমরা HTML ট্যাগ এবং প্রপার্টি ইউজ করে তৈরি করছি। বুঝতে পারছেন? আমরা যে এতদিন পর্যন্ত যে প্রপার্টি এবং ট্যাগ গুলো শিখছি এগুলা ইউজ করে কিন্তু আমরা এই প্রজেক্টটা তৈরি করছি। যদি এখানে যে জাভাস্ক্রিপ্টের কাজটা ছিল বা হ্যাঁ হ্যাঁ বাড়তি ছিল, যে জাভাস্ক্রিপ্টের কাজগুলো ছিল এগুলো কিন্তু আমরা করে নিই। তো এগুলো আমরা যে সময় জাভাস্ক্রিপ্ট করব ওই সময় করব। তো আমি যেটা বলতে চাইতেছি যে HTML ট্যাগ এবং CSS প্রপার্টি গুলো দিয়ে আমরা কিন্তু একটা প্রপার্টি প্রজেক্ট তৈরি করব, একটা ওয়েবসাইট তৈরি করব। এইজন্য হ্যাঁ, তো এইজন্য আমরা যে আমাদেরকে যেটা করতে হবে সবার আগে HTML যে ট্যাগ গুলো আছে এগুলো সম্পর্কে মুখস্থ করতে হবে না, একটা ভালো আইডিয়া থাকতে হবে যে এই ট্যাগ দিয়ে কি করা হয়, এই প্রপার্টি দিয়ে কি করে, আমাদের মুখস্থ থাকতে হবে না। তো এরপর হচ্ছে কি আমরা একটা প্রজেক্ট তৈরি করব। বুঝতে পারছেন? তো একটা বিষয় হচ্ছে যখন আমরা HTML ট্যাগ এবং প্রপার্টি সবগুলা জানি, কিন্তু এই সবগুলো জানলে হবে না, আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে। তো এটার জন্য আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে একটা আমরা প্রজেক্ট করছি না, তো আবার আমরা একটা CSS প্রজেক্ট করছি এখানে, CSS প্রজেক্ট। হ্যাঁ, তো এগুলা এরকম ছোট ছোট প্রজেক্ট তৈরি করার মাধ্যমে আমরা HTML ট্যাগ এবং CSS প্রপার্টি গুলা কিভাবে ওয়েবসাইটে ইউজ করা হয় এই জিনিসটা আমরা দেখতেছি। বুঝতে পারছেন? তো আমি সাজেস্ট করব যে এরকম আপনারা বাসায় ইউটিউব অথবা গুগল থেকে এরকম ছোট ছোট প্রজেক্ট গুলো করেন। বুঝতে পারছেন? যেমন হ্যাঁ, ধরেন যে সব রকম ট্যাগ সব প্রজেক্টে ইউজ হয় না। বুঝতে পারছেন? তো এইজন্য যেটা করতে হবে যে আ আমরা যদি আ ধরেন যে নতুন কিছু প্রজেক্ট আসে ওই সময় আমাদের নতুন কিছু ট্যাগ অথবা CSS প্রপার্টি আমাদের সামনে আসে, তো ওই প্রজেক্ট করার মাধ্যমে আমরা নতুন আরেকটা ট্যাগ অথবা প্রপার্টি শিখতে পারি। এজন্য আমাদের নতুন ট্যাগ অথবা নতুন প্রপার্টি শেখার জন্য আমাদের নতুন নতুন প্রজেক্ট ট্রাই করতে হবে। বুঝতে পারছেন? তো আমি সাজেস্ট করব যে আপনারা নতুন নতুন ট্যাগ এবং প্রপার্টি যেগুলো আছে এগুলা ইউটিউব দেখে সরি নতুন প্রজেক্ট গুলো ইউটিউব দেখে দেখে ট্রাই করেন। আর যদি ওইটার ভিতর নতুন কোনো ট্যাগ অথবা প্রপার্টি আসে তাহলে ওইটা নোট করে রাখবেন, ক্লাসে আসে আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেব। বুঝতে পারছেন? আর ওই জায়গায় যদি কোনো সমস্যা হয় প্রজেক্ট করার সময় যে এই জিনিসটা আমার হচ্ছে না, ইউটিউব ওনার হইছে আমার হচ্ছে, তখন কিন্তু নিয়ে আসবেন। তো এই জিনিসটার মাধ্যমে আপনার প্রফেশনালি কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয় এটা শিখে যাবেন। মানে হচ্ছে আমরা যে ট্যাগ গুলা দেখছিলাম, ট্যাগ গুলা আর প্রপার্টি গুলো এগুলা কিভাবে প্রজেক্টে ইউজ করতে হয় এটা আমরা শিখবো ছোট ছোট প্রজেক্ট করার মাধ্যমে। বুঝতে পারছেন? তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি বাসায় প্রজেক্ট না করেন তাহলে এখানে যে আমরা ট্যাগ এবং প্রপার্টি গুলা দেখতেছি এটার কোনো লাভ হবে না। কারণ হচ্ছে আমরা হয়তো ছোট ছোট প্রজেক্ট হয়তো আর একটা করব, তারপর হচ্ছে আমরা একটা বড় প্রজেক্ট করব। তো এটার ভিতরে হয়তো আপনাদের ভালো ধারণা নাও হতে পারে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যত বেশি প্রজেক্ট করবেন তত ট্যাগ এবং প্রপার্টি গুলো সম্পর্কে ভালো ধারণা আসবে। বুঝতে পারছেন? তো এইজন্য আপনাদের বাসায় নিজেরা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর যদি সমস্যা হয় তাহলে আমি তো আছি। তো আরেকটা বিষয় হচ্ছে স্কুল অথবা কলেজের কথাই চিন্তা করেন। আমাদের কিন্তু কলেজে অথবা স্কুলে পড়লে হয় না, আমাদের বাসায় পড়তে হয়। তো এখানেও ঠিক সেইরকম আমাদের বাসায় অবশ্যই কাজ করতে হবে। যদি এখানে ক্লাস করেন, প্র্যাকটিস করেন, বাসায় গিয়ে কাজ না করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, অনেক সময় দিতে হবে অবশ্যই। আমাদের যে ওয়েবের এই সেক্টরে অনেক সময় দিতে হবে। হ্যাঁ, দিনে অন্তত ধরেন ৩ থেকে ৪ ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে একটা পর্যায়ে আপনি প্রফেশনালি এই জিনিসগুলো খুব ভালোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আর যদি ধরেন ১ দিন করেন, ৪-৫ দিন না করেন তাহলে মনে করবেন যে আপনাকে দিয়ে হচ্ছে না এই বিষয়টা। হ্যাঁ, কারণ হচ্ছে ১ দিন করে যে আ প্রপার্টি এবং ট্যাগ গুলা শিখছেন, ১ সপ্তাহ যদি আপনি না করেন তাহলে এগুলা ভুলে গেছেন। একদিন কিন্তু আপনার লস। একদিন কষ্ট করে যেগুলা করছেন ১ সপ্তাহ না করার ফলে ওইগুলো কিন্তু ভুলে গেছেন। তো একদিন কিন্তু আপনার আবার লস হয়ে যাবে। তো এইজন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। কিছু না কিছু নতুন একটা নতুন ছোট একটা ধরেন একটা প্রজেক্টে ২ ভাগ করে করেন। হ্যাঁ, তবে প্রতিদিন কাজ করতে হবে। বুঝতে পারছেন? আর যদি সমস্যা হয় তাহলে আমি তো আছি। তখন ১ম হ্যাঁ। অফ করে দেওয়া লাগবে বলতে আপনি অনেকবার ট্রাই করবেন। হ্যাঁ,
নিজে নিজে ধরেন যে নিজে একটা প্রবলেম সলভ করছেন, তো এটা কিন্তু আপনার সারা বছর মনে থাকবে যে আমি এই জায়গায় এই সমস্যাটা হয়েছিল, এই জন্য এটা আমি এটা সমস্যা সমাধান করছি, এই সমস্যাটা ছিল এটা। তো এটা আপনার মনে থাকবে, কিন্তু এখানে যদি আমরা আসি করি তাহলে ধরেন যে এটা মনে নাও থাকতে পারে। ধৈর্য ধরে করতে হবে। যেমন আমি যে সময় পিএইচপি নিয়ে কাজ করছিলাম, এই সময় একটা প্রজেক্ট আমি কোন এক জায়গায় ভুল হয়েছিল। কোন এক জায়গায় পিএইচপি তে ধরেন যে কোলন সেমিকোলন গুলো থাকে, ধরেন যে কোলন থাকে, হ্যাঁ, কোলন থাকে, সেমিকোলন থাকে, তারপর হচ্ছে হাইফেন থাকে, এগুলোর জন্য কিন্তু এরর দেখা যায়। তো কোন এক জায়গায় এরকম একটা এরর ছিল, তো যেটার কারণে আমার আউটপুট আসতেছিল না। তো আমি এটা ৪-৫ দিন ধরে ট্রাই করছি, হয় না হয় না। তো পরে আমি এই প্রজেক্টটা আমি ছেড়ে দিছি, আর করি নাই। এই প্রজেক্টটা ছেড়ে দিয়ে আমি অন্য অন্য প্রজেক্ট করছিলাম। তো এইগুলোর ভিতরেও যে সময় নতুন আমি অনেক এখন মোটামুটি আমি ধরেন যে অ্যাডভান্স লেভেল আছি PHP তে। তো নতুন অবস্থায় অনেক একটা ইরোদ দুপুরে সকালে ইরোদ দেখা যেত। তো ওই সময় এটা সমাধান হইতো না। তো একটু করে ধরেন যে ভাত খেয়ে আসলাম, অথবা ঘুম থেকে উঠে যদি আবার বসে দেখা যায় যে ওই সময় হয়ে যেত। আবার অনেক সময় দেখা যায় যে ওই সময় হইতো না। সন্ধ্যায় হইতো। সকালে ইরোদ খেতাম, সন্ধ্যায় হইতো। আবার এরকম ৩-৪ দিনও হইতো না। তো ৩-৪ দিন পর আবার কোন এক জায়গায় সমাধানটা পাইতাম। তো এই প্রজেক্টটা আমি ৩-৪ মাস পর আবার নিয়ে বসছি, তখনও হয় নাই। এর ভিতরে আমি অনেকগুলো প্রফেশনাল প্রজেক্ট করে ফেলছি। তো প্রজেক্ট করে ফেলার পরে যেটা হয়েছে, ওইখানে ওই প্রজেক্টে যে বিষয়গুলো ছিল এগুলো আমার মাথার ভিতরে চলে আসছে যে এখানে এটা হবে। তো এরপরে কিছুদিন আগে এই প্রজেক্ট নিয়ে আমি বসছি এবং এটা মানে সাকসেসফুলি আমি এটা মানে সমাধান করছি। বুঝতে পারছেন? তবে সমাধান কিভাবে করছি, মানে কিভাবে এই রোডটা খাইছি এটা আমি বের করতে পারি নাই। আমি সবগুলা কোড মুছে দিয়ে আবার নিজে নিজে সবগুলা করছি। বুঝতে পারছেন? লাভ হইছে কারণ অনেকদিন আগের কোড, তো যদি আমি ধরে ধরে করতে যাইতাম তাহলে আমি বুঝতে পারতাম না। বুঝছেন? না না, পিএইচপি তে যেটা হয়, ইনস্পেক্ট এলিমেন্ট করা যায় না। ইনস্পেক্ট এলিমেন্ট আমাদের জাভাস্ক্রিপ্ট এর এরর গুলা ইনস্পেক্ট এলিমেন্টে যদি যায় কনসোলে দেখতে পারি। ইনস্পেক্টে যাই, হয়তো আপনাদের বলছিলাম কনসোলে দেখতে পারি এখানে জাভাস্ক্রিপ্ট এর এরর গুলা। পিএইচপি এর এরর যদি কোনো জায়গায় এরর খান তাহলে এটা এখানে শো করে। বুঝতে পারছেন যে এখানে এই লাইনে এরর আছে। তবে অনেক সময় দেখা যায় যে আহ, সঠিক লাইনটা বলে দেয় না। না, অনেক সময় দেখা যায় যে সঠিক লাইনটা বলে দেয় না। উপরে একটা এরর পেয়েছে কিন্তু আপনাকে এই লাইনে দেখাচ্ছে। এটা অনেক সময় হয়। বুঝতে পারছেন? তো তো নিজে নিজে যদি এররটা সলভ করেন তাহলে দেখা যাচ্ছে যে আহ, ধরেন যে আস্তে আস্তে বুঝতে পারবেন বিষয়গুলা যে কেন হয়েছে, অথবা একটা এরর সলভ করার সময় কিন্তু অনেকগুলো বিষয় মাথায় আসে, হ্যাঁ। তো এই জন্য আমি বলবো যে নিজে নিজে প্রথমে ট্রাই করেন, যদি না হয় তাহলে এখানে নিয়ে আসবেন। আর বেশিরভাগ যে সময় নতুন স্টুডেন্টরা যারা থাকে আর কি, তো বেশিরভাগ যে সব জায়গায় এরর খায় সেগুলো হচ্ছে ধরেন যে ইমেজটা ঠিকমতো লোড হচ্ছে না। হয়তো দেখা যায় যে সিএসএস ফাইলটা লিংক করে নাই, কিন্তু অনেকগুলো সিএসএস কোড লিখে ফেলছে। হ্যাঁ, তখন তো সিএসএস লিংক না করার কারণে এটা কাজ করবে না। হ্যাঁ, এইসব জায়গায় বেশি বেশি এরর খায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে আহ, হ্যাঁ, তবে অনেকেরই হয়, যেমন কালকে কালকে না, গত কালকে ক্লাস করানো হয় নাই। আহ, গত গত পরশুদিন আমি অনেকগুলা জাভাস্ক্রিপ্ট, উনি অনেক আমি জাভাস্ক্রিপ্ট করাচ্ছি, প্রজেক্ট করাচ্ছি ওনাদেরকে। তো উনি অনেকগুলা কোড লিখে ফেলছে, ক্যালকুলেটেড করাচ্ছিলাম কিভাবে ক্যালকুলেটর তৈরি করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো অনেকগুলা কোড করে ফেলছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক না করার কারণে কাজ করে নাই। তারপর দেখতে দেখতে শেষ লাস্টে দেখলাম যে ওনার জাভাস্ক্রিপ্ট, এটা তো পরে লিংক আপ করতে পারেন আপনি যে অবশ্যই যাবে। না, তখন লিংক আপ করছে, তো তখন তো কাজ করছে। আচ্ছা, ক্লাস ষোলো।
আচ্ছা আমরা অ্যাসেট সিএসএস এর ভিতরে আমরা একটা স্টাইল ডট সিএসএস নিছি ডট সিএসএস। আচ্ছা তো আমরা সাবলাইম টেক্সটের ক্লাস 16টা ওপেন করি। ক্লাস 16 এর ভিতরে index.html ডাবল ক্লিক করলাম। আর দেখেন অ্যাসেটস এর ভিতরে সিএসএস এর ভিতরে আমাদের style.css টা কিন্তু আছে। হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবেন সব সময়। ধরেন যে কারো কারো এই স্লাইড মানে এখানে যে সাইড বারতে থাকে এখানে অনেকগুলো প্রজেক্ট ওপেন করা থাকে, বুঝতে পারছেন? তো সে এখানে HTML এ কাজ করতেছে, কিন্তু সে একটা CSS ফাইল ওপেন করছে, সেটা হচ্ছে আমরা এখন কোথায় কাজ করছি ক্লাস 16 তে না, তো সে CSS ফাইল ওপেন করছে ক্লাস 15 যে CSS ফাইলটা আছে ওইটা ওপেন করছে। তো এখানে অনেকগুলো কোড লিখে ফেলছে, কিন্তু এটা তো ক্লাস 16 CSS ফাইলে করার কথা, বুঝতে পারছেন? আমার কথা কি আপনি বুঝতে পারছেন? যেমন আমরা এখানে ক্লাস 16 CSS ফাইল ওপেন করার কথা, এখান থেকে অ্যাসেট CSS ক্লাস এটা ওপেন করার কথা। হ্যাঁ সে এটা করে না, সে করে যে অ্যাসেট কি হ্যাঁ এটাই তো ওখানে গিয়ে কোড করে ফেলে। এটা বেশিরভাগ করতো আপনার সাথে যে রেহানা আপু ছিল উনি করতো এটা। হ্যাঁ তো ওই সময়টা কাজ করতো না, তো এই সমস্যাটা অনেকের হয়, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের এখানে যে আমরা প্রজেক্ট গুলো এখানে ওপেন করব, হ্যাঁ তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এটা যদি ধরেন যে আমরা এখন ক্লাস 16 তে কাজ করতেছি, এটা ওপেন রাখবো, তো বাকিগুলো এইভাবে ক্লোজ করে রাখতে হবে। হ্যাঁ এগুলা ধরেন যে এই দেখেন ওয়েব এই ফোল্ডারের ভিতরে ওয়েব 11 এই ফোল্ডারের ভিতরে আমাদের কিন্তু সকল ফোল্ডারগুলো আছে, বুঝতে পারছেন? তা আমরা কি করছি, আমরা ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে কি করছি, এই ওয়েব 11 টা সিলেক্ট ফোল্ডার দিয়ে ওপেন করে ফেলছি, এখন এখানে সবগুলো চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা তো এখন আমাদের যেটা করতে হবে, লিংক করতে হলে অবশ্যই লিংক ট্যাগ দিতে হবে। সিএসএস ফাইল কোথায় আছে? ক্লাস 16 করাইছি না, করানো হয় না। আচ্ছা ওটার ভিতরে কি করানো হচ্ছিল এখানে? করাইলে এখানে থাকতো, আমার এখানে থাকতো অ্যাসেটস সিএসএস। না ওইটা আমরা ক্লাস 15 এর ভিতরে নিয়ে গেছিলাম, পরে ক্লাস সিএসএস প্রজেক্ট 1 এর ভিতরে নিয়ে গেছিলাম, বুঝতে পারছেন? আচ্ছা তো এখানে দেখেন আমাদের সিএসএস ফাইলটা লিংক আপ হয়েছে কিনা আমরা কিভাবে দেখি, এখানে ভিউ পেজ সোর্সে গিয়ে কি করি, যে এখানে লিংক আপ করছে এখানে যদি ক্লিক করি তাহলে এখন লিংক আপ হয়েছে, যদি লিংক আপ না হয়তো ফাইল নট ফাউন্ড লেখা আছে। আচ্ছা তো তো আমরা বলছি মিডিয়া কোয়েরিটা দেখব। হ্যাঁ মিডিয়া কোয়েরিটা দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ধরেন যে আমরা একটা ডিভ ট্যাগ দিলাম, ডিভ ট্যাগের ভিতরে একটা ক্লাস দিলাম যে রেড, এখন কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো এখানে আসি আমরা ডিপ ট্যাগকে ধরবো, ডিপ ট্যাগকে ধরার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড, সেভ করে যদি আমরা ব্রাউজারে লোড করি ব্যাকগ্রাউন্ড কালার দিই, কিন্তু আমাদের ডিপ ট্যাগ কেন শো হয় না বলেন? এখানে দেখেন একটা ডিপ দিছি, ক্লাস দিছি রেড, সেম ক্লাসটাকে আমরা এখানে কল করে ব্যাকগ্রাউন্ড কালার দিছি রেড। আচ্ছা সরি আমাদের ক্লাস হবে, এখানে ক্লাসটাকে কল করলাম, সেভ করলাম, এখন যদি ব্রাউজারে লোড করি এখন কিন্তু কাজ করতেছে না, কারণ হচ্ছে এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিলে হবে না, আমাদের না হয় হ্যাঁ এখানে কোনো কন্টেন্ট থাকতে হবে, না হলে তাহলে কাজ করবে, আর না হলে হাইট ওয়েট দিতে হবে। তো আমরা এখানে হাইট ওয়েট দিই, হাইট ওয়েট সেভ করলাম, এখন যদি ব্রাউজারে লোড করি তাহলে আমাদের এখানে এটা আসছে। তো আমরা শুরুতে একটা বিষয় বলছিলাম রেসপন্সিভ জিনিসটা কি আপনারা নাম শুনছেন? হ্যাঁ যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন তখন আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ মানে হচ্ছে আমরা এখন ধরেন এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ এই ওয়েবসাইটে কি আমরা ল্যাপটপ দিয়ে দেখতে পারতেছি না, কিন্তু সবাই তো আর ল্যাপটপ দিয়ে ওয়েবসাইটে ভিজিট করবে না, কেউ মোবাইল দিয়ে ভিজিট করবে, কেউ আইপ্যাডে ভিজিট করবে, কেউ ট্যাবে ভিজিট করবে। হ্যাঁ তো এই জন্য আমাদের ওয়েবসাইটটাকে সকল ডিভাইসের জন্য পারফেক্টলি বানাইতে হয়। যেমন আমরা এখানে ধরেন যে রেডটাকে এত বড় রাখতেছি,
আমরা চাইতেছি যখন আমরা স্মল ডিভাইসে আসবো তখন রেটটা আরো ছোট হয়ে যাবে, ধরেন 20 পিক্সেল 20 পিক্সেল হয়ে যাবে। হ্যাঁ, তো এই রেসপন্সিভ চেক করার জন্য আমরা মোজিলা ফায়ারফক্স এর ভিতরে কন্ট্রোল শিফট আর এম যদি একসাথে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে, বুঝতে পারছেন? তারপর এখানে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি বিভিন্ন ডিভাইস আমাদের সামনে আসে। আইফোন 5, হ্যাঁ আইফোন 5 এর স্ক্রিন সাইজ হচ্ছে কত 320 পিক্সেল আর 568 পিক্সেল, উপর নিচে হচ্ছে 568 পিক্সেল আর ডানে বামে 320 পিক্সেল। আবার যদি আমরা একটা আইপ্যাড ডিভাইস চেক করি তাহলে এটা ডানে বামে 810 পিক্সেল, আবার কি হয় উপরে নিচে 1080 পিক্সেল, বুঝতে পারছেন? তো আবার ল্যাপটপের ক্ষেত্রে আবার ধরেন যে 1200 এর উপরে থাকে, 1200 1300 এরকম থাকে আমাদের ল্যাপটপের ডানে বামে হাইট কিন্তু উইডথ কিন্তু বেশি, মোবাইলে কিন্তু আবার কম। এটার কথা চিন্তা করেন, এটা কিন্তু ধরেন যে 300-400 পিক্সেল হবে, 300 থেকে 400 পিক্সেলের ভিতরে। তো এরকম প্রতিটা ডিভাইসে যেমন স্যামসাং এর গ্যালাক্সি যে ডিভাইসগুলো থাকে 412, আবার এখানে আছে আইপ্যাড এর ভিতরে এটা আইপ্যাড না, আইফোনের ভিতরে এটা আবার 428। তো এরকম এক এক ডিভাইসে এক এক রকম ওয়েট থাকে। তো একটা ওয়েবসাইটে কন্ট্রোল শিফট এম প্রেস করলে মোজিলা ফায়ারফক্সে দেখতে পারবো। এটা ছাড়া আমরা আরেকভাবে দেখতে পারি। এটা আমাদের এখন ফুল স্ক্রিন আছে না, তো এটা আমরা মিনিমাইজ করে নিব। মিনিমাইজ করে এখান থেকে আমরা এটা বাড়াইতে কমাইতে পারবো, বাড়াইতে কমাইতে পারি, বাড়াই কমাইতে আমরা স্ক্রিন সাইজ ধরেন যে এটা এখন ল্যাপটপ ডিভাইসের জন্য আছে, এটা এখন ট্যাবের জন্য আছে, এটা এখন মোবাইলের জন্য আছে। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পারি। তো আহ, তো তো এর রেসপন্সিভটা করার জন্য আমরা স্ক্রিনের যে ডিভাইস গুলো এগুলোকে সিএসএস এর তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্মল, আচ্ছা স্মল একটা হচ্ছে এক্সট্রা স্মল, হ্যাঁ আরেকটা হচ্ছে স্মল, আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে লার্জ, আরেকটা হচ্ছে এক্সট্রা লার্জ, বুঝতে পারছেন? তো এগুলো আমরা এইভাবে ভাগ করতে পারি। তো 0 থেকে 575 পর্যন্ত হচ্ছে গিয়ে কি এক্সট্রা স্মল, 575 থেকে 576 থেকে 576 থেকে 767 পর্যন্ত হচ্ছে স্মল, তারপর হচ্ছে 768 থেকে 768 থেকে 991 পর্যন্ত হচ্ছে কি মিডিয়াম, তারপর হচ্ছে 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে লার্জ, আর এরপরে 1200 থেকে যেগুলো আসবে এগুলো হচ্ছে কি এক্সট্রা লার্জ, বুঝতে পারছেন? এই এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনারা যে সময় রেসপন্সিভ নিয়ে কাজ করবেন এই জিনিসটা লাগবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে স্মল ডিভাইসের সাইজ কত থেকে কত পর্যন্ত, মিডিয়াম সাইজ, বিশেষ করে যখন আমরা বুটস্ট্র্যাপ করব তখন এই জিনিসটা আমাদের বিশেষ করে লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, স্মল ডিভাইস গুলো আমরা ফোন বোঝাচ্ছি, আবার ফোন ট্যাব যে ডিভাইস গুলো এই রেঞ্জের ভিতরে আসে আর কি, বুঝতে পারছেন? আবার মিডিয়ামের ক্ষেত্রে ট্যাব হয়, আবার লার্জ এর ক্ষেত্রে ল্যাপটপ হয়। হ্যাঁ, আবার ধরো যে এটা কিন্তু আবার এক্সট্রা লার্জ এর ভিতরে পড়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা এক্সট্রা লার্জ। তো এখন আমরা চাই যে এটা ল্যাপটপের জন্য, ল্যাপটপ ডিভাইসের জন্য হচ্ছে কত 300 পিক্সেল 300 পিক্সেল হাইট উইডথ, কিন্তু আমরা চাই যে আবার ব্যাকগ্রাউন্ড কালারটাও কি রেড দেওয়া আছে। আমরা চাই যে এখানে দেখেন আমরা কাস্টমলিও এটা চেঞ্জ করতে পারবো। যেমন 992 এটা এখন কোন ডিভাইসে আছে, 992 এটা এখন লার্জ ডিভাইসে আছে। ধরেন যে লার্জ ডিভাইসে এটা কি আছে, আহ, এটা 300 পিক্সেল 300 পিক্সেল আছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে। কিন্তু আমরা চাই যে এটা লাস্ট ধরেন যে 0 থেকে 991 পর্যন্ত এটার হাইট উইডথ আরেকটা কাজ করবে এবং ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা কাজ করবে। যখন আমরা 992 তে যাব তখন এটা রেড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটা করার জন্য আমাদের মিডিয়া কুইরি অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য মিডিয়া কুইরি অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এখানে প্রথমে, হ্যাঁ মিডিয়া কোয়েরি, এটা আমরা বলছিলাম যে মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করব। তো আমরা @দিব, দিয়ে আমরা প্রথমে লিখতে হবে মিডিয়া, এরপর দিতে হবে স্ক্রিন এন্ড
এন্ড দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিব, এখানে আমাদের সাইজটা দিব উইথ ম্যাক্স উইথ মানে হচ্ছে সর্বোচ্চ উইথ কত হবে 991 পিক্সেল, বুঝতে পারছেন? মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ যখন 0 থেকে 991 পর্যন্ত কাজ করবে এটা, কারণ হচ্ছে আমরা ম্যাক্স উইথ বলেছি সর্বোচ্চ উইথ হবে 991 পর্যন্ত। 991 পর্যন্ত গেলে আমাদের কি হবে, কি কাজ করবে? হ্যাঁ 0 থেকে 991 পর্যন্ত কাজ করবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আর হাইট কাজ করবে 100 পিক্সেল, উইডথ কাজ করবে 100 পিক্সেল। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এটা এখন 992 তে আছে, এটা এখন কাজ করবে না। যখন আমরা 991 তে আসতেছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এখানে যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করি 991 জায়গায়, এটা আমরা কোথায় দেখছি? মিডিয়ামের জন্য দেখতেছি, অথবা এক্সট্রা স্মল থেকে মিডিয়াম দেখতেছি। আমরা চাই যে এটা স্মল এর জন্য কাজ মানে 767 আসলে কাজ করবে। তো এখানে আমরা 991 জায়গায় দিতে পারি কি 767। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখানে রেড কাজ করতেছি, কারণ আমরা সাইজটা এখানে যে উইডথের সাইজটা ছিল এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে যদি আমরা 767 প্রেস করি, এখন এখানে আবার এটা কাজ করছে। যখন আমরা 68 তে চলে যেতেছি এটা আবার রেড হয়ে যাচ্ছে। এখন সেভটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা চাইতেছি যে 991 তে এরকমই 992 তে এরকমই থাকবে। যে সময় আমরা 991 পিক্সেলে আসব তখন এটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে আর 100 পিক্সেল হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা এখানে 100 পিক্সেল রাখতেছি না, আমরা আপাতত 200 পিক্সেল রাখতেছি। সেভ করলাম। এখন যদি ব্রাউজারে রিলোড করি 200 পিক্সেল থাকবে। আবার যে যখন 767 তে যাবে তখন এটার কালার আরেকটা হয়ে যাবে, আবার সাইজটা আবার ছোট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা এটা আবার লিখবো। আমি কপি পেস্ট করতেছি। সেভ পেস্ট করলাম। মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ 991 জায়গায় আমরা কত দিব? 767। এখানে আমরা গ্রিন না দিয়ে দিতে পারি লাইন, লাইন না আমরা দিতে পারি কি কালার দেওয়া যায়, ব্লু। আর এখানে আমরা সাইজটা 100 পিক্সেল করে দিই। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি দেখেন এখানে এটা আবার কাজ করতেছে। তো আমরা 992 তে যাই। 992 তে কোনটা কাজ করবে? যেটা বাই ডিফল্ট ছিল এটা। তো যখন 991 তে চলে আসবে তখন এটা কাজ করবে না, যখন 767 এর নিচে ডিভাইসগুলো থাকবে তখন এটা কাজ করবে, বুঝতে পারছেন? তো এটা আমরা দেখি কাজ করে কিনা। 991 তে যে সময় চলে আসছে সেই সময় এটা এটা কাজ করতেছে। যখন আমরা 767 তে আসব তখন এটা এই ব্লু কালার হয়ে যাবে আর সাইজটা ছোট হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কাজ করতেছে না। এখন নিচে যে ডিভাইসে আসেন এটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বলে দিছি যে ম্যাক্স উইথ 700 মানে 0 থেকে 760 পর্যন্ত বলে দিছি। আচ্ছা, তো এখানে শুধু আমরা হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার এগুলাই দিতে পারি না, আমরা আরো অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি। একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য। আচ্ছা দাঁড়ান আমি আরেকটু বলি। একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য আমরা শুধু এটা করি না, আমরা একটা কোন একটা এলিমেন্ট যখন ডিসপ্লে ব্লক থাকে এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন করতে পারি, এখানে ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ, আবার যদি কোনো এলিমেন্ট ধরুন যে আমরা এটা ল্যাপটপ ডিভাইসের জন্য চাইতেছি, কিন্তু যখন মোবাইলে আসছে এটা আমরা মোবাইলের ডিভাইসের জন্য আমরা মোবাইল ডিভাইসে দেখাতে চাই না, বুঝতে পারছেন? তখন আমরা কি করব 767 তে আসি ডিসপ্লে নান করে দেব, বুঝতে পারছেন? আচ্ছা আমি বলতেছি, ধরেন যে আমরা আইপ্যাডে অথবা আইপ্যাড ডিভাইসে যে উপরে ডিভাইসগুলো থাকবে এগুলোতে আমরা একটা বক্স দেখতে চাইতেছি, বুঝতে পারছেন? যে আমরা চাই যে ছোট ডিভাইসগুলোর ক্ষেত্রে আমরা এই বক্সগুলো দেখতে পারবো না। যেমন আমরা মোবাইল ডিভাইসে আসি, এই বক্স এখানে কি আছে? নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে ডিসপ্লে নান বলেছি। 767 নিচে যে ডিভাইসগুলো থাকবে এগুলো ডিসপ্লে নান মানে এগুলো শো করবে না, বুঝতে পারছেন? এটা কি এখানে আছে? কিন্তু এখানে নাই, বুঝতে পারছেন? তো রেসপন্সিভ করার সময় অনেক সময় আমাদের নতুন কন্টেন্ট নিয়ে আসতে হয়। হ্যাঁ, নতুন আবার কোনো কন্টেন্ট থাকলে এগুলোকে রিমুভ করে দিতে হয় ডিসপ্লে নাম দিয়ে। আবার হচ্ছে কি কালার চেঞ্জ করতে হয়, ডিসপ্লে যদি ব্লক থাকে ইনলাইন করতে হয়, ইনলাইন থাকলে ব্লক করতে হয়। আবার পজিশন যদি এখানে থাকে
আমরা এটাকে হয়তো স্মল ডিভাইস এখানে রাখবো। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা করব। এর জন্য আমাদের এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। বুঝতে পারছেন? তো এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো করছি এই বিষয়গুলোতে মানে বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এই বিষয়টা প্র্যাকটিস করেন। আর হচ্ছে আচ্ছা, এবার একটু খেয়াল করেন। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম? যে হ্যাঁ, এটা এটা ছোট ডিভাইসে কাজ করবে। এখন কমেন্ট করেছি এর জন্য কাজ করে না। ছোট ডিভাইসে কাজ করবে। মানে হচ্ছে কি 0 থেকে 760 পর্যন্ত কাজ করবে। এর উপরে কাজ করবে না। আচ্ছা, এখন আমরা কি বলছি? 0 থেকে 766 পর্যন্ত কি হচ্ছে? 0 থেকে 766 পর্যন্ত ব্লু হচ্ছে। এর উপরে আবার 991 পর্যন্ত কাজ করতেছে গ্রিন। আবার এর উপরে যত ডিভাইস আছে অবশ্যই এর উপরে দিলে তো সবুজটা আসবে। না, আমরা নাম দিছি কোথায়? 766 0 থেকে 766 পর্যন্ত নাম দিছি। তো 0 থেকে 766 পর্যন্ত নান হবে। এর উপরে গেলে সবুজটা আসবে, এর উপরে গেলে রেডটা আসবে। হ্যাঁ, এই দেখেন ম্যাক্স সুইচ 0 থেকে 766 পর্যন্ত। হ্যাঁ, আর এখানে আরেকটা আছে যেটা হচ্ছে কি মেইন উইথ। আমরা এগুলো রিমুভ করে দিই। এখানে ম্যাক্স উইথের জায়গায় লিখব মেইন উইথ। হ্যাঁ, একটু খেয়াল করেন। এরপর এখানে ম্যাক্স উইথের জায়গায় লিখব মেইন উইথ। ম্যাক্স উইথ এবং মেইন উইথের ভিতরে পার্থক্যটা কি জানেন? কি? হ্যাঁ, মেইন দিয়ে বোঝানো হয় সর্বনিম্ন ভ্যালু। যেমন এখানে সব ডিভাইসের জন্য কি কাজ করবে? রেড কাজ করবে। বুঝতে পারছেন? এরপর আমরা কি বলছি? সর্বনিম্ন 991 থেকে উপরে যত ডিভাইস আছে সবগুলোতে গ্রিন হয়ে যাবে। এটা আমরা আপাতত রিমুভ করব। আচ্ছা, আমি বলতেছি ম্যাক্স উইথ দ্বারা আমরা কি বলছি? ম্যাক্স উইথ দ্বারা আমরা বলছি 0 থেকে 991 পর্যন্ত যে ডিভাইস গুলো থাকবে এগুলো গ্রিন হবে। মিন উইথ দ্বারা আমরা কি বলছি? মিন উইথ দ্বারা 0 থেকে 991 পর্যন্ত এটাই কাজ করবে, কিন্তু 991 যে উপরে ডিভাইস গুলো থাকবে এগুলাতে গ্রিন হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখন যদি ব্রাউজার লোড করেন দেখেন এখানে কিন্তু সবুজটা আসে, কারণ 991 বেশি না এটা। এর সাথে কিন্তু 991 বেশি, এখানে গ্রিন আসতেছে। যেমন আমরা যদি 991 যায় তাহলে 990 তে যায়, দেখেন এটা কিন্তু কি হচ্ছে? রেড থাকতেছে। 991 থেকে উপরে যে ডিভাইস গুলো থাকবে এগুলো গ্রিন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চাই যে আবার এখন মিন উইথ 1200 পিক্সেল 0 থেকে 990 পর্যন্ত কাজ করবে। বাই ডিফল্ট যে থাকবে এটা 991 থেকে 1199 পর্যন্ত থাকবে কি গ্রিন। আর 1200 গেলে আবার কি কাজ করবে? রেড, যেটা ব্লু। বুঝতে পারছেন? তো আশা করি মিনিট এবং ম্যাক্স সুইচ কিভাবে ইউজ করতে হয় এটা বুঝতে পারছেন। আচ্ছা, তো এটাকে প্র্যাকটিস করে নেবেন, কপি পেস্ট করে নিতে পারেন উপরেগুলো। আচ্ছা, এরপরে আমরা একটা রিমুভ করে দিচ্ছি এখানে। আমরা আমরা চাইতেছি কি এখানে? আমরা চাইতেছি 0 থেকে 766 ডিভাইস পর্যন্ত রেড থাকবে। হ্যাঁ, 0 থেকে 766 পর্যন্ত রেড থাকবে। যখন 768 পর্যন্ত 768 আসবে তখন কালারটা গ্রিন হবে। বুঝতে পারছেন? তো এটা আমরা কিভাবে করতে পারি? ম্যাক্স ম্যাক্স উইথ
আমরা বলছি 0 থেকে 766 পর্যন্ত থাকবে রেড। তো এই জন্য আমরা দিব মিন উইডথ 766 এর উপরে কাজ করবে কি এখন গ্রিন। তো এখন আমরা যদি ব্রাউজার রিলোড করি 766 তে গ্রিন কাজ করতেছে। হ্যাঁ উপরে গ্রিন আসবে। আচ্ছা 766 এখন আমরা এখানে ভ্যালু একটা বাড়াই দিতে পারি 768। আচ্ছা এখন 0 থেকে 768 পর্যন্ত কাজ করবে রেড, যখন 768 তে যাব তখন গ্রিন হবে। বুঝতে পারছেন? এখন আমরা আরেকটা জিনিস চাই, যখন আমরা 992 তে যাব তখন এটা আবার রেড হয়ে যাবে, 991 পর্যন্ত এটা কাজ করবে। বুঝতে পারছেন? এখন এই জন্য এটা আমাদেরকে দিতে হবে এন্ড নেক্সট উইথ 991 পিক্সেল। হয়েছে কিনা দেখি। হ্যাঁ এটা কাজ করতেছে। যখন 992 তে যাব এটা আবার রেড হয়ে যেতেছে। আমরা আবার দেখি যখন 600 পিক্সেল থাকবে তখন এটা রেড থাকবে, যখন 766 পিক্সেল থাকবে তখন এটা রেড থাকবে, যখন 768 তে যাবে তখন গ্রিন হয়ে যাবে, আবার যখন 980 তে থাকবে তখন এটা গ্রিন থাকবে, কিন্তু যখন এটা 992 তে যাবে 91 পার হয়ে 92 যাবে তখন আবার রেড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা মিন উইডথ ইউজ করতে পারি, ম্যাক্স উইডথ আলাদাভাবে ইউজ করতে পারি, আমরা দুইটা একসাথে ইউজ করতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ দুইটা একসাথে ইউজ করতে পারি আবার আলাদা আলাদা ইউজ করতে পারি। বুঝতে পারছেন? এখানে মিন উইডথ আর এখানে ম্যাক্স। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন মিডিয়া কোয়েরিতে। ভবিষ্যতে যে সময় আমরা প্রফেশনাল প্রজেক্ট করব এই সময় মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করে আমরা ওয়েবসাইট কে রেসপন্সিভ করব। বুঝতে পারছেন? আচ্ছা তো এটা ইয়ে করেন, এটা করে ফেলেন। গ্রিড কি করে দাম? আচ্ছা গ্রিড কে আমরা একটু বেসিক দিয়ে দিই। ধরেন যে আমরা গ্রিড করতে হলে এই জিনিসটা লাগবে সিএসএস এর ক্ষেত্রে স্টার চিহ্ন দিয়ে মার্জিন 0, এটা তো আমরা জানি না এটা কেন ইউজ করি, প্যাডিং 0 এটা বলছি না, স্টার চিহ্ন দিয়ে মার্জিন প্যাডিং এইভাবে কেন দিই আমি এটা বলছিলাম মনে আছে? হ্যাঁ আর হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা গ্রিড নিয়ে কাজ করতে হলে আমাদের কিছু এনভায়রনমেন্ট সেট করতে হয়। বুঝতে পারছেন? তো এখন আমরা জানি আমরা দেখি স্ক্রিনের এখান থেকে এখান পর্যন্ত আমরা কি 100% বলতে পারি না? হ্যাঁ 100% বলতে পারি। তো আমরা টেবিল করার সময় HTML টেবিল করার সময় একটা লেআউট তৈরি করছিলাম মনে আছে? টেবিল দিয়ে কিভাবে ধরুন যে এখানে এই কন্টেন্ট থাকবে এখানে, হ্যাঁ তো এই কন্টেন্টটা আমরা CSS দিয়ে করার জন্য এই লেআউটটা আমরা CSS দিয়ে করার জন্য আমরা গ্রিডের হেল্প নিই। বুঝতে পারছেন? তো গ্রিডের হেল্প নিয়ে করার জন্য আমরা এই 100% কে আমরা 12 ভাগে ভাগ করব। আমরা যদি ক্যালকুলেটর অন করি 100 কে যদি আমরা 12 ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে কত আসে? 8.33% আসে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা এই 100% জায়গাকে আমরা 12 ভাগে ভাগ করব। তো এগুলা আমরা কি কোথায় লিখব? এখানে ডট কল -1 এটার উইডথ হবে কত? 8.33%। বুঝতে পারছেন? এটাকে বুঝতে পারছেন? এটা কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করি না HTML, আমরা শুধু একটা ক্লাস ধরেন যে একটা ক্লাস নিয়ে রাখতেছি যেটা আমরা পরে HTML ইউজ করব। বুঝতে পারছেন? এখন কল টু হবে 8 16.67%। এই জিনিসটা আমরা একটু পরে এক্সপ্লেইন করব। তো সরি এরপর হবে 25% 16.66%। বুঝতে পারছেন? হ্যাঁ কল 3 হবে। আচ্ছা
এরপর হবে কি কল 4, আর এখানে এটার সাথে আবার 8.33% 33 যোগ হলে কত হয় 33.33%। বুঝতে পারছেন? এটার সাথে যদি আবার 33.33% এর সাথে যদি আবার 8 যোগ হয় তাহলে কত হয় 41.67%। এটা হবে কত কল 5। আচ্ছা, এগুলো আমরা পরে বুঝবো এগুলোর কাজ কি। এগুলো হবে 50%, এখানে হবে 7, এখানে হবে কত 50 এর সাথে আবার 8 যোগ করলে কত হয় 58.33%। এরপরে কত হবে কল 8 66.66%। এরপরে হবে কত কল 9 75%, 83.33%। এটা হবে কত কল 10 11.91। রিজন ভাই উনি তো এখন করতেছে পাশাপাশি মনে হয় ফ্রিল্যান্সিং করতেছে। কে রিজন ভাই? আমি জানি না। না কই উনি তো ডিলে করতেছে। না আমি জানি না এরকম। আচ্ছা, তো এখানে আমরা বলছি কি আমরা এই 100% জায়গাকে 12 ভাগে ভাগ করব। এখানে আমরা 12 ভাগে ভাগ করছি না 1 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, ধরেন যে কোন জায়গায় আমাদের প্রয়োজন হবে কি কল কল 1 মানে 8% করে 12টা ডিবের প্রয়োজন হবে। 1 2 3 4 5 6 12টা ডিব। প্রত্যেকটা সাইজ কত হবে 8.33% করে। আবার কোন জায়গায় আমাদের 3টা ডিবের প্রয়োজন হবে 1 2 3। তখন আমরা কি দিব? তখন আমরা দিব কল 4 ইউজ করব। কল 4 33.33 যদি আমরা 3 বার যোগ করি কত হয় 99। আর আবার এখানে 30 যদি কত হয় 99.99%। বুঝতে পারছেন? তো 100% প্রায় হয়ে যাইতেছে। থেকে 1% মিলানো সম্ভব নয়। বুঝতে পারছেন? আবার যদি আমাদের 4টা প্রয়োজন হয় তখন আমরা কি করব? 4টা প্রয়োজন হলে 25% কল 3 ইউজ করব। 25% হলে কত হয় 25% 25% 25% 25%, তাহলে 4টায় 100% হয়। কিভাবে? 4টা দরকার হলে 25% কল 3 ইউজ করব তখন। আর যদি ধরেন 2টা দরকার হয় তাহলে কল 6 ইউজ করব। যদি কল 5 এবং কোন জায়গায় যদি ধরেন যে এখানে একটু বেশি জায়গা প্রয়োজন হয়, একটু এই পাশে একটু কম জায়গা প্রয়োজন হয়, তখন আমরা চাইলে 7 এবং 5 মিলাই 100% মিলাতে পারি। বুঝতে পারছেন? আর হচ্ছে ধরেন যে আবার 8 এবং 4 মিলে 100% মিলাতে পারি। হ্যাঁ, যেমন এখানে 75 দেওয়া আছে, এখানে 25, দুইটা মিলে 100। বুঝতে পারছেন? আবার এখানে টোটাল হচ্ছে আমরা 100% কত কল 12 হচ্ছে 100%। বুঝতে পারছেন? তো আমরা যদি 1 6টা দিই তাহলে 1 যদি 12টা দিই তাহলে কিন্তু আমাদের 12 মিলতেছে 100%। বুঝতে পারছেন? আবার যদি 11 দিই 1 একটা দিই তাহলে কিন্তু আমাদের 12 হইতেছে 100%। এটাও বুঝতে পারছেন? আবার যদি কল 10 দিই 1 2টা দিই তাহলে কিন্তু 12 হইতেছে 100%। বুঝতে পারছেন? আবার যদি 10 দিয়ে কল 2 দিই তাহলে কিন্তু 10 আর 2 12 100%। বুঝতে পারছেন? মোট কথা হচ্ছে কল 12 আমাদের মিলাইতে হবে। আর কল 12 সমান কত 100%। বুঝতে পারছেন? এই কল 12 মিলাইতে হলে আমাদের 2টা দিতে পারি। ধরেন যে যদি আমাদের 4টা প্রয়োজন তাহলে কল 12 মিলাইতে হলে আমাদের কোনটা ইউজ করতে হবে বলেন? আমরা 4টা দেব। 4টা ডিপ প্রয়োজন। 1টা 2টা 3টা 4টা। তখন আমরা কোন ক্লাসটা ইউজ করব এখানে? 4টা হলে কল 16 না, এখানে কিন্তু এখানে 6টা লাগবে কারণ 6 দুগুণে 12। বুঝতে পারছেন? 2 দিলে আমাদের 6টা ইউজ করা লাগবে। 3 4 12। যদি আমরা 4টা ইউজ করি তাহলে আমাদের কল 3 25% ইউজ করা লাগবে। বুঝতে পারছেন? যদি আমরা 3টা ইউজ করতে চাই 1টা 2টা 3টা
তাহলে আমরা 4 কল ফর ইউজ করব। বুঝতে পারছেন? আচ্ছা, এই জিনিসটা আমরা যখন নেক্সট ক্লাসে আমরা যে প্রথম আলোর যে লেআউটটা ছিল এটা যখন আমরা তৈরি করব তখন এই জিনিসটা আমরা বুঝতে পারব। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে এইটুকু পর্যন্ত আমাদের ক্লাস এখানে রাখতেছি। এটা আপনারা, আচ্ছা, এটা নেক্সট ক্লাসে উঠে আজকে ক্লাস এখানে রাখতেছি।